আসসালামু আলাইকুম। ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিজ্ঞান শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে একটু লক্ষ্য করেছ যে আমি রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে নিয়মিতভাবে ক্লাস নিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয় হচ্ছে সক্রিয় বর, বরক্রিয়া সূত্র। বরক্রিয়া সূত্র নিয়ে আজকে আলোচনা করব। বরক্রিয়া সূত্র বলতে মাস অ্যাকশন রুলকে বলা হয়। তার সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি: স্থির তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার তার সক্রিয় বরের সমানুপাতিক। এখানে আমরা ব্যাখ্যা করতে হবে যে বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি। গত ক্লাসে আলোচনা করেছি, তারপরে আমি আবার রিপিট করছি। এবং সক্রিয় ভর বলতে কি বোঝানো হয় আমি তার ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বলতে আমরা যা বুঝি, যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া শুরু হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি একক সময়ে যতটুকু পরিবর্তিত হয় তাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। আমি আবার বলছি, একক সময়ে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কিক পদার্থের পরিমাণ হ্রাস, পরিমাণ বলতে ঘনমাত্রাই বোঝানো হয়ে থাকে। বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধিকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ। আর সক্রিয় ভর বলতে বোঝানো হয় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা অথবা আংশিক চাপ। বিক্রিয়কের ঘনমাত্রা অথবা আংশিক চাপ বোঝানো হয় তাকে সক্রিয় বল। তাহলে ডেফিনেশনটা এভাবে আসবে যে স্থির তাপমাত্রায় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার গতি অথবা বিক্রিয়ার হার রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলার সক্রিয় বরের সমানুপাতিক। এখন যদি একাধিক বিক্রিয়ক পদার্থ হয়ে থাকে তাহলে একাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলছি, ডেফিনেশনটা এভাবে দেওয়া যায়। আমি ইংরেজিতে বলছি, এট কনস্ট্যান্ট টেম্পারেচার দি রেট অফ দ্য রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ রিয়াক্ট্যান্টস। অ্যাক্টিভ মাস মিনস the concentration of reactants or the partial pressure of reactants. আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো যে সক্রিয় বল বলতে কী বোঝায় বা বরক্রিয়া সূত্রটি হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, বরক্রিয়া সূত্রের সাথে সাম্যদ্রব্যক বলে একটা কথা আছে। এখন সাম্যদ্রব্যকের রাশিমালা কিভাবে আমরা প্রতিপাদন করি দেখো। সাম্যদ্রব্যকের রাশিমালা, সাম্যদ্রব্যকের রাশিমালা প্রতিপাদন। সাম্যদ্রব্যকের রাশিমালা প্রতিপাদন করার জন্য একটা উদাহরণ হিসেবে আমরা একটা বিক্রিয়ার সমীকরণ ধরি। এ প্লাস বি বিক্রিয়া করে একটি উভয়মুখী বিক্রিয়ার সমীকরণ এখানে দেখালাম, সি প্লাস ডি। কথা বোঝা গেছে? ধরো দুটি বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জিত হওয়ার পরে উৎপাদক হিসাবে সি এবং ডি তৈরি করছে। বিক্রিয়াটি কিন্তু উভয়মুখী। উভয়মুখী বিক্রিয়া বলতে আমরা কী বুঝি তার আলোচনা আগে করা হয়েছে। আশা করি তোমরা সেটা জানা আছে, তোমার ধারণা আছে। যখন কোনো একটি বিক্রিয়া উভয় দিকে সংগঠিত হয়ে থাকে, এটা 19 থেকে আমরা পড়ে আসছি, তাকে উভয়মুখী বিক্রিয়া বলা হয় বা রিভার্সিবল রিঅ্যাকশন বলা হয়। কারণ সাম্যাবস্থা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। তাও আমরা 9-10 পড়া, গত ক্লাসে আমি একটু ধারণা দিয়েছি, তারপরে আবার রিপিট করছি যে সাম্যাবস্থা বলতে আমরা কী বুঝি। যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ দিকের গতিবেগ এবং পশ্চাৎ দিকের গতিবেগ পরস্পর সমান হয় তখন উভয়মুখী বিক্রিয়ার এই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ রিভার্সিবল রিঅ্যাকশন। আমার কথাটা বোঝা গেছে? যখন কোনো একটি বিক্রিয়ার উভয় দিকের গতিবেগ পরস্পর সমান হয়, অর্থাৎ সামনের দিকের গতিবেগ এবং পিছনের দিকের গতিবেগ পরস্পর সমান হয়ে যায়, তখন সেই অবস্থাকে বলা হয়
রাসায়নিক সাম্যাবস্থা। আর রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয় বা সাম্যাবস্থার শর্ত হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। যদি উভয়মুখী বিক্রিয়া না হয়, বিক্রিয়াটা যদি উভয় দিকে সংগঠিত না হয়, তাহলে সাম্যাবস্থার কথাটা আসছে না। কথাটা বোঝা গেছে? আচ্ছা, আমি কি বলছিলাম, সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন করবে। দেখো, একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে বিক্রিয় পদার্থ আছে এ এবং বি, আর উৎপাদক হিসাবে আছে সিডি। এখন আমরা যদি এ বি সি ও ডি এর ঘনমাত্রা এভাবে হয় এ বি সি ও ডি। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, যখন কোনো একটি পদার্থের ঘনমাত্রা প্রকাশ করা হয়, তখন সেই পদার্থকে যদি তৃতীয় বন্ধনের ভিতর ঢুকানো হয়, এটা দ্বারা বোঝানো হয় যে ওই পদার্থের ঘনমাত্রা। যেমন এখানে এ এর ঘনমাত্রা হবে এটি, বি এর ঘনমাত্রা হবে এই কনসেন্ট্রেশন অফ বি বলা হয় এটাকে, সি এর ঘনমাত্রা এটা, ডি এর ঘনমাত্রা এটা। বোঝা গেছে কতটা? আচ্ছা, এখানে বিক্রিয়ক হিসাবে আছে এ বি আর উৎপাদক হিসাবে আছে সি। এখন যদি বিক্রিয়াটি সামনের দিকে মানে চলতে থাকে, তাহলে আমরা অতএব সম্মুখ দিকের বিক্রিয়ার গতিবেগ, মানে উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমি একটু শর্ট করে লিখবো খাতায়, কিন্তু বর্ণনাটা ঠিকই দিব, মুখে যেটা বলবো এটা লক্ষ্য রাখবা। এখন বিক্রিয়াটি যদি এ এবং বি বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়ক হিসাবে এখানে এ আর বি ধরা হয়, আর তাহলে সম্মুখ দিকের গতিবেগকে সংক্ষেপে লেখা যায় আর এফ। বর্গীয় সূত্রানুসারে আমরা বলতে পারি সম্মুখ দিকের গতিবেগ কি এ এবং বি, অর্থাৎ বিক্রিয়কগুলোর ঘনমাত্রার সমানুপাতিক, ইজ প্রপোর্শনাল টু দ্য এ ইন্টু বি। কথাটা বোঝা গেছে? বর্গীয় সূত্রানুসারে আমরা লিখতে পারি সম্মুখ দিকে বিক্রিয়ার গতিবেগ আর এফ দিয়ে বোঝানো হয়েছে সম্মুখ দিকের বিক্রিয়ার গতিবেগ, অর্থাৎ রেট অফ দ্য রিয়েকশন এট দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। রেট অফ দ্য রিয়েকশন এট দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। কোনো বইতে হয়তো স্মল আর দেওয়া হয়েছে, এই ক্যাপিটাল আর দিলেও হয়। এটা বিক্রিয়ক পদার্থগুলোর ঘনমাত্রার সমানুপাতিক, যেখানে একাধিক বিক্রিয়ক রয়েছে এর জন্য গুণ চিহ্ন পূরণ চিহ্ন দেওয়া হয়েছে। আমার কথাটা বোঝা গেছে? এখন আমরা আবার এখান থেকে লিখতে পারি আর এফ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু না বুঝলে যদি আমার মানে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি পরে যখন জিজ্ঞাসা করবো দাঁড়িয়ে দিকে এইবার। এখন লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে রেট অফ দ্য রিয়েকশন এট দ্য ফরওয়ার্ড ডাইরেকশন ইজ ইকুয়াল টু কে ওয়ান এ কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি। এখন এখানে কে ওয়ানটা করতে গেলো ওই যে সমানুপাতিক চিহ্ন উঠাইয়া আমরা বীজগণিতীয় নিয়মানুসারে কে ওয়ান একটা সাম্য ধ্রুবক লিখতে পারি। তাহলে আবার দেখি, আবার বিক্রিয়াটা যখন পশ্চাৎ দিকে যাবে, তখন বিক্রিয়ক হিসাবে থাকবে এখানে সি আর ডি। তাহলে আমরা লিখতে পারি অতএব পশ্চাৎ দিকের গতিবেগ এটাকে আরবি দ্বারা প্রকাশ করা হয়। আরবি ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। এর মানে কি? আরবি দ্বারা বোঝানো হয় রেট অফ দ্য রিয়েকশন এট দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশন, অর্থাৎ পশ্চাৎ দিকের গতিবেগ এভাবে। অতএব আর বি সমান কে টু ইন্টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। এতটুকু বোঝা গেছে? যেহেতু রাসায়নিক সাম্যাবস্থায় উভয় দিকের গতিবেগ পরস্পর সমান, তাহলে আর এফ সমান আর বি হবে, অর্থাৎ এইটা সমান এইটা হবে। অতএব আমরা লিখতে পারি এখন, অতএব রাসায়নিক সাম্যাবস্থায়
খেয়াল করো শিক্ষার্থীরা, রাসায়নিক সাম্যাবস্থায় কি হবে, যেহেতু আর এফ ইকুয়াল টু আর বি, অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশন অ্যাট দ্য ফরওয়ার্ড ডাইরেকশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ দ্য রিয়াকশন অ্যাট দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশন। তখন আমরা আর এফ এর মান পাই কি, K1 ইন্টু এ বি সমান K2 ইন্টু সি ডি। এখন দেখো, আর এটাকে এখান থেকে আমরা K2 দিচ্ছি, হ্যাঁ K2। এখন আমরা লিখতে পারি K1 বাই K2 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, একটা পয়েন্ট যদি না বুঝো তাহলে সমস্যা হবে, এটা বোঝা খুবই জরুরি। এর জন্য আমরা এই যে সমীকরণটা আমি লিখলাম, দুটি সমীকরণ হতে, এক নম্বর আর এফ এবং আরবি হতে আমরা লিখতে পারি এভাবে, দেখানো যায়, যেহেতু কেউ এই সমীকরণ থেকে আমি এখানে আসতে পারি। এখানে লক্ষ্য করো, K1 বাই K2 সমান আমি কেসি লিখতে পারি। এমন প্রশ্ন হইল কেসি কি কেন লিখলাম, যেহেতু প্রত্যেকটা পদার্থ কিন্তু ঘনমাত্রায় প্রকাশিত, তাই K1টা ধ্রুবক, K2টা ধ্রুবক, এখানে ক্যাপিটাল বড় একটা কে লেখা যায়। আর সি দেওয়া হয়েছে এই জন্য ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক সমান ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকটারে অনেক সময় সাম্যাঙ্কও বলা হয়, এখন এখানে কেসি সমান আমি দেখাতে পারি, অতএব কেসি সমান সি ডি ডিভাইডেড বাই এ বি। অর্থাৎ এই যে ঘনমাত্রা সাম্য ধ্রুবক, তাকে এখান থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। অর্থাৎ কোনো একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার উৎপাদকগুলোর ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফলের অনুপাতকেই সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলা হয়। কতটা বোঝা গেছে? এটাকে ইংরেজিতে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেসি দ্বারা প্রকাশ করে। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অথবা সাম্য ধ্রুবক অথবা সাম্যাঙ্ক যাই বলে না কেন, তা হবে কোনো একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার উৎপাদকগুলির ঘনমাত্রা এবং বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফলের অনুপাতকেই বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।